সবাইকে শুভ সময় জানাচ্ছি। আমি দস্তগীর জাহাঙ্গীর, যুক্তরাষ্ট্র থেকে। আজকের যে প্রেক্ষাপটটা ছিল বাংলাদেশে গত 24 ঘন্টা ব্যাপী বা তার 72 ঘন্টা ব্যাপী বাংলাদেশের যে রাজনৈতিক বিষয়গুলো ঘটছে, সেখানে বাংলাদেশের সেনা প্রধান তিনি দরবার করেছেন। দরবারের অর্থ হলো যে উনি অফিসারদেরকে নিয়ে মিটিং করেছেন এবং উনি সৈনিকদের উদ্দেশ্যে আরো কথা বলেছেন। সেই কথাগুলো আমরা যদি এক এক করে অ্যানালাইসিস করতে যাই, যেসবগুলো আমাদের কাছে ইতিমধ্যে ডকুমেন্টারি ভাবেই উপস্থিত রয়েছে, উনি কি কথা বলেছেন সেখানে। কিন্তু আজকে আমি যখন স্টেট ডিপার্টমেন্টে উপস্থিত হই, তখন আমাদের যে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র, ওনার যখন দৃষ্টি আকর্ষণ করতে পারি যে বাংলাদেশের এই মুহূর্তে সেনা প্রধান, আমরা যখন এখানে কথা বলছি তার মাত্র 12 ঘন্টা আগেই বাংলাদেশের সেনা প্রধান বাংলাদেশের বিষয় নিয়ে, বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি নিয়ে উনি সেনাদের সাথে, সেনা কর্মকর্তাদের সাথে, সেনা অফিসারদের সাথে কথা মিটিং করেছেন এবং সেখান থেকে যে আউটকাম আমরা আশা করেছিলাম, আউটকামের সর্বশেষ যে সংশয় উনি প্রকাশ করেছেন, একটি বিরাট সংশয় উনি প্রকাশ করেছেন আমাদের সেনাপ্রধান। সেটা কি সংশয়টা হলো যে বাংলাদেশে যে কোনো সময় সন্ত্রাসবাদী আক্রমণ হতে পারে বলে উনি সংশয় প্রকাশ করেছেন এবং সেই সংশয় প্রকাশ করে অস্থিতিশীল, এবং উনি বলেছেন বাংলাদেশ একটি অস্থিতিশীল, এই যে বাংলাদেশ আর্মি চিফ ফিয়ার স্ট্রাইক বাই ইসলামিস্ট এক্সট্রিমিস্ট ইন দ্য ডেজ টু কাম। সো ইটস এ ইমিনেন্ট বিষয় উনি বলেছেন। আমি এটাই বলেছি যে উনি যে বলছেন যে ইমিনেন্ট, তাহলে বাংলাদেশ কি আরেকটি আফগানিস্তান হতে যাচ্ছে কিনা? যদি বাংলাদেশ আরেকটি আফগানিস্তানের মতন অবস্থা হয়, সেখানে আমেরিকার, যুক্তরাষ্ট্রের যে কমিটমেন্ট, যে কাউন্টার টেরোরিজম, জিরো টলারেন্স, সেটাতে মিল করে ওনাকে প্রশ্ন করেছিলাম যে আসলে আপনারা তখন কি করবেন। Bangladesh Army Chief warns of imminent Islamist extremist attacks on Bangladesh. Given the U.S. commitment to counter-terrorism, what step is the U.S. taking to prevent Bangladesh from becoming another Afghanistan? Temi, I have second question. How is the U.S. government addressing the unlawful imprisonment of journalists under Mohammed Yunus government and working to uphold press freedom in Bangladesh? Thank you. Yes, well, with the questions that we deal with a lot, I think that we go back to what's most important in the nature of how we handle other countries, what we expect of them, if we consider them our friends, the diplomatic scenario. Fortunately, we have an administration and a Secretary of State who's completely committed to diplomatic resolutions, to face-to-face conversations with our friends around the world, and certainly the impact, hopefully, of our strength and our president, who is known for taking things seriously, to know that we expect every country, certainly Bangladesh and others, to say the least, to follow the rules of human rights and to be cognizant and fair regarding the behavior and what their own citizens expect. আমি শুধু সন্তুষ্ট নই, আমি বিশ্বাস করি আমাদের সাংবাদিকতার যারা গুরু রয়েছেন বিশ্বব্যাপী, শুধু বাংলাদেশে নয়, ওনাদেরকে এই যে উনি যেভাবে দুইটি প্রশ্নের উত্তর সম্মিলিতভাবে প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস সিরিয়াসলি নেন, ফেস টু ফেস আমরা এটাকে গ্রহণ করি। তার অর্থ কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্টকে মিন করেছেন যে আমরা ফেস টু ফেস বিষয়টা, এবং ওনারা কি আমাদের বন্ধু না ওনাদের আমরা শত্রুটা বলেনি, যে ডিপ্লোম্যাটিক্যালি সিরিয়াস অ্যাকশন আমাদের প্রেসিডেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, সিরিয়াস অ্যাকশন। সো এই যে থ্যাংক ইউ সো মাচ এডিটর মুবিন ভাই, এই যে বিষয়গুলো আমার মনে হয় যে আমার সন্তুষ্টির চেয়ে এটা বাংলাদেশের সেনা প্রশাসন, বাংলাদেশের যিনি এখন ক্ষমতায় দখল করে বসে আছেন তিনি সহ ভারতবর্ষ, এমনকি জাতিসংঘ, না যিনি ক্ষমতা দখল করে বসে আছেন কিন্তু স্পেসিফিক্যালি একটা জিনিস বলছেন। কিন্তু দেখেন, আমরা বাংলাদেশে একদিনে 119টা রেপ কেস দেখেছি, ঠিক আছে? বাংলাদেশের রাস্তায় এখন ছেলেরা বের হতে ভয় পায়, ইভেন আর্মি অফিসাররা যারা জুনিয়ররা, ওরা সন্ধ্যার পরে বের হতে ভয় পায়।
তাদের পরিবার নিয়ে। সেইখানে উনি বিবিসিতে স্টেটমেন্ট দিয়েছেন বাংলাদেশের নিরাপত্তা অবস্থা কিন্তু ঠিক আছে। সেটা কি আপনি বলছেন আমাদের একদম বিবিসিতে, জি, তথাকথিত প্রধান উপদেষ্টা। এটা হলো, থ্যাংক ইউ সো মাচ নজরুল কবির ভাইয়ের আনসার। আমি বলছি সন্তুষ্টি আমরা কখনই হব না, আমরা প্রশ্ন করেই যাব। তবে আপনারা যারা এটা অ্যানালাইসিস করবেন ভবিষ্যতে, এবং আমি বিশ্বাস করি অ্যানালাইসিস এর মাধ্যমে বুঝতে পারবেন যে আমেরিকা কতটুকু সিরিয়াসলি বাংলাদেশ প্রশাসনকে বলছে। এই দুইটা বিষয় আমেরিকা দেখছে যে বাংলাদেশ প্রশাসন বিশ্বাস করে যে সঠিক পথে যাবে, যদি না যায় তাহলে আগেই তারা বলে দিছে যে আমেরিকা প্রশাসন কত সিরিয়াস হয়। আমি একটু দস্তগীর ভাইকে কমপ্লিমেন্ট করতে চাই। আপনি যদি প্রশ্নের উত্তরে একটা জিনিস খেয়াল করেন, সাধারণত স্টেট ডিপার্টমেন্টে এই ধরনের কোশ্চেন অ্যান্সারে কিন্তু আমরা যখন হিউম্যান রাইটস অ্যাড্রেসের কথা শুনি, এখানে কিন্তু তারা বলে গ্লোবালি তারা একই স্ট্র্যাটেজি ফলো করে, রাইট? আজকে কিন্তু ক্যাটাগরিক্যালি তারা বাংলাদেশ দেশটাকে প্রোনাউন্স করছে। সে জেমি বাংলাদেশকে প্রোনাউন্স এত সুন্দরভাবে এবং বোল্ডলি ইয়ে করেছে, যেটা আমার সহ সাংবাদিকেরা আমাকে পর কেউ কেউ প্রশংসাও করেছেন, আর কারো দিয়ে চেহারা আমি দেখতে পাচ্ছি একটা সংশয় যে বাংলাদেশের উপর আমেরিকার এই প্রশাসন, উনি প্রেসিডেন্টের নাম বলেছেন। সো অফকোর্স মুবিন ভাই, দিস ইজ যেটা আপনি বলছেন সেটাই, এবং এটা খুবই সিরিয়াস। নজরুল কবির ভাইয়ের কাছ থেকে জানতে চাবো যে সত্যিকার অর্থে বাংলাদেশে আসলে মানে এই যে জঙ্গিবাদের যে আবার পুনরুত্থান আমরা দেখতেছি, স্পেশালি 5ই আগস্টের রাত থেকে যে ম্যাসাকারটা আমরা উইটনেস করেছি, তো এখন আসলে মানে পরিস্থিতি কেমন একটু যদি আপনি বলতেন। অনেক ধন্যবাদ আপনাদেরকে। দেখুন, দস্তগীর ভাই অনেক বেশি এক্সপিরিয়েন্স, দীর্ঘদিন আমেরিকাতে আছেন। আমেরিকান পলিটিক্স এবং আমেরিকার যে বডি ল্যাঙ্গুয়েজ, সেইটা আমার চেয়ে আরো ভালো দস্তগীর ভাই জানেন। এক, ডিপ্লোম্যাটরা কোন ল্যাঙ্গুয়েজে কথা বলে, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের শব্দ চয়ন, বিশেষ করে ইউএস এর ক্ষেত্রে। আমি দস্তগীর ভাই একটা অভিজ্ঞতা আপনার সঙ্গে শেয়ার করতে চাই, অনেক একেবারেই পার্সোনাল একটা অভিজ্ঞতা, বাট ঘটনাটি বাংলাদেশের রাষ্ট্রীয় ঘটনা। দস্তগীর ভাই কি আছেন? জি, আমি আছি। আচ্ছা আচ্ছা, আমার মনে হয় স্ক্রিনে দস্তগীর ভাইও থাকলে যেটা সুবিধা কথা বলতে, চেহারা না দিকে কথা বলতে আসলে আমরা তো অভ্যস্ত হয়ে গেছি, মনে হয় যেন কোন আন্ডারগ্রাউন্ডে কথা বলতেছি। যাই হোক, যেটা বলছিলাম দস্তগীর ভাই, সেটা হচ্ছে দেখেন একটা ঐতিহাসিক ঘটনার আমি সাক্ষী ছিলাম। মুবিন ভাই বলতে একটু আনমিউট করতে হবে। না বলে পারছি না আর কি, যে বাংলাদেশে ফ্রিডম অফ স্পিচের জলজ্জান্ত প্রমাণ আমাদের নজরুল কবির ভাই। যাই হোক, আমি ওই ছোট জায়গাটা একটা জায়গায় শুধু বলি যে দেখেন, সেটা হচ্ছে 1900 নয়, এটা হচ্ছে 2001 সাল, অর্থাৎ আওয়ামী লীগ যখন প্রথম 1996 সালে ক্ষমতায় আসলো, তার শেষ সময়টা আওয়ামী লীগ ক্ষমতা যখন ছাড়লো 2001 সালে, এবং সেই সময়ে লতিফুর রহমানের নেতৃত্বে বাংলাদেশে তখন কেয়ারটেকার গভর্নমেন্ট। তো লতিফুর রহমানের নেতৃত্বে যখন কেয়ারটেকার গভর্নমেন্ট, আপনার নিশ্চয়ই মনে আছে তখন যে টুইন টাওয়ারের ঘটনাটা, 9/11 বলে আমরা যেটাকে বলি, এই টুইন টাওয়ারের ঘটনার পর আমেরিকা যখন একটা অ্যাকশনে যায় আফগানিস্তানের বিরুদ্ধে, তখন তারা যে ওয়ার্ডের একটা নাম দিয়েছিল আফগানিস্তানের এগেনস্টে অ্যাকশন নেওয়ার সময়, ওয়ার ইন টেরর এগেনস্ট ওয়ার, অর্থাৎ টেরর এগেনস্ট ওয়ার, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ। সেটার জন্য তারা কিন্তু একটা ওয়ার্ল্ড কল দিয়েছিল, নট অনলি মানে যে আমেরিকা একা যুদ্ধ করবে, সেই ওয়ার্ল্ড কলে বাংলাদেশেও তার যেই ভিত্তির উপর চিন্তা করে সে আফগানিস্তান আক্রমণ করেছিল, বাংলাদেশে সেই সময়, আমি আবারও বলছি, আওয়ামী লীগ সরকার নয়, কেয়ারটেকার সরকার তখন ক্ষমতায়। তখন সেই সময় বাংলাদেশ অনুস্বাক্ষরকারী দেশ হিসেবে চিহ্নিত হয়েছিল, অর্থাৎ বাংলাদেশ
বিশ্বব্যাপী এই যে টেরোরিস্ট অ্যাটাক যেগুলি হয়েছে তার এগেনস্টে যে বিশ্বব্যাপী যুদ্ধ, উদ্যোক্তা হচ্ছে ইউএসএ, সেই যুদ্ধে অংশীদার বাংলাদেশও, নাম্বার 1। নাম্বার 2, আফগানিস্তানে আক্রমণের জন্য প্রয়োজন পড়ল যে কোথায় জ্বালানি নেবে এয়ার অ্যাটাকের সময়, তার জন্য তাদের একটা স্পেস প্রয়োজন পড়ল। ইন্ডিয়া তাদেরকে স্পেস দিল, ইন্ডিয়া তাদের সাথে অ্যাগ্রি করলো, কিন্তু ট্যাকটিক্যাল কারণে ইউএসএ তখন বাংলাদেশের কাছে অনুমতি চাইল। সেই সময় যেহেতু কেয়ারটেকার সরকার, অর্থাৎ বাংলাদেশের আকাশসীমা মার্কিন যুদ্ধবিমান ব্যবহার করবে কি করবে না, এইটা মানে আপনি সভরেন্টির কোয়েশ্চেন। আজকে কেন এই কথাটা বলছি, কারণ টামি কয়েকটা শব্দ কিন্তু আজকে ব্যবহার করেছে। সে বলেছে যে ডিপ্লোম্যাটিক সিনারিওর কারণে এবং তারা ফেস টু ফেস আলোচনা করতে চায়। আমি লিঙ্ক আপ করবো তার আজকের শব্দ প্রয়োগ এবং বাংলাদেশের এখনকার যে বাস্তবতা আছে প্রত্যেকটা ঘটনার সময়। দেখেন, সেই সময় করলো কি লতিফুর রহমান সরকার, আমার সৌভাগ্য হয়েছিল তখন আমি আজকের কাগজের রিপোর্টার, এবং বাংলাদেশের তখন যিনি ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট ছিলেন সেই পত্রিকাটির আনিস আলমগীর, তিনি তখন ইরাক যুদ্ধে কাভার করতে চলে গেছেন। ফলে আমি ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট হিসেবে তখন দায়িত্ব পালন করছিলাম। সেই ঐতিহাসিক একটি বৈঠক হয়, ক্লোজ ডোর বৈঠক। আজকের যেটা অতিথি ভবন পদ্মা, এই পদ্মায় তখন বাংলাদেশের জীবিত সকল পররাষ্ট্রমন্ত্রী, সকল এক্স ডিপ্লোম্যাট যারা তখনও জীবিত ছিলেন এবং সকল ফরেন সেক্রেটারিদেরকে ডাকা হয়। তখন শফি শামী ছিলেন হচ্ছে পররাষ্ট্র সচিব, আমি যদি ভুল না করে থাকি, ইমিডিয়েট পাস্ট পররাষ্ট্র সচিব ছিলেন, এবং আমেরিকান ডেস্কের দায়িত্বে তখন ছিলেন পরবর্তীতে শেখ হাসিনার সময় যিনি রাষ্ট্রদূত হয়েছিলেন নাসিমা ফেরদৌস, তিনি তখন ছিলেন আমেরিকান ডেস্কের দায়িত্বে বাংলাদেশের পক্ষ থেকে। সেই সময় কিন্তু প্রায় সারাদিন ব্যাপী, সকাল থেকে শুরু হয়েছিল, দুপুর পর্যন্ত বাংলাদেশ সিদ্ধান্ত নিতে পারে নাই। বিরতি দিয়ে বিকেল বেলা আবার মিটিং এ বসে, সেই মিটিং এ গিয়ে রাত্রে প্রায় 10টার দিকে গিয়ে বাংলাদেশ সিদ্ধান্ত নেয় যে হ্যাঁ, বাংলাদেশ তার আকাশ সীমা ব্যবহার করতে দেবে। এবং নিশ্চয়ই দস্তগীর ভাই আপনার মনে আছে, মুবিন আপনার মনে থাকার কথা, বিশেষ করে দস্তগীর ভাই তার বেশি মনে থাকার কথা, যে পরবর্তীতে কিন্তু সেই আফগান যুদ্ধের সময় মার্কিন যুদ্ধ বিমান বাংলাদেশের এয়ারপোর্টে নেমেছে, জ্বালানি দ্বারা ফুয়েলিং করেছে এবং বেশ যা যা প্রয়োজন পড়ে সেটা, অর্থাৎ আফগানিস্তানে আক্রমণের ক্ষেত্রে সেই সময় বাংলাদেশে একটি ছোট মিছিল হয়েছিল। সেই মিছিলগুলি যারা পরিচালনা করেছিলেন তৌহিদি জনতার নামে, কোড অ্যান্ড কোড বলছি আমি, ঘটনাগুলো মেলাবেন আপনারা। তৌহিদি জনতার ব্যানারে যে মিছিলটি হয়েছিল, সেই মিছিলে সেই সময়ে নেতৃত্ব দিয়েছিলেন মুফতি আব্দুল হান্নান নামে এক ভদ্রলোক, যার বাড়ি বৃহত্তর গোপালগঞ্জ জেলায়। সেই সময়ে ছিলেন মাওলানা, কোটালীপাড়ায় মাওলানা আব্দুর রৌফ। এবং আমরা জানি পরবর্তীতে এরা আফগানিস্তানে গিয়ে যুদ্ধ করেছেন আফগানিস্তানের পক্ষ হয়ে। এবং আমরা জানি এই চিহ্নিত জঙ্গি গোষ্ঠী বাংলাদেশে এরপরে যখন 2001 সালের পরে বিএনপি জামাত সরকার আসলো, এই জঙ্গি গোষ্ঠী আফগানিস্তান থেকে ফিরে আফগানিস্তান মুক্তিযোদ্ধা পরিষদ নামে বাংলাদেশে প্রথম একটি সংগঠন করে। পরবর্তীতে সেই সংগঠনটি বিলুপ্ত করে তারা হরকাতুল জিহাদ হুজি নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করে। আমি দেখেন, একটু আনমিউট করে নিতে হবে মনির। আমি একটু এই জায়গায় হরকাতুল জিহাদ এবং হুজির কথা যেহেতু অনেক, দস্তগীর জাহাঙ্গীর ভাইয়ের কাছে যাবো আর কি। দস্তগীর জাহাঙ্গীর ভাই, ইউএস এর পার্সপেক্টিভ থেকে এই সংগঠনগুলোর মানে জনগণের মনে আর কি পারসেপশনটা কেমন, এটা একটু যদি আপনি আমি এটা যাওয়ার আগে মবিন ভাই ব্যাক করবো আপনার কাছে, এটা একটা কারণ আছে। আরেকটা তথ্য আপনাদের লিংক আপ করতে চাইতাম। জি প্লিজ বলেন, প্লিজ বলেন।
এটি হচ্ছে এখন তো বাংলাদেশে যদি আমি সময়ের হিসাব করি 25শে মার্চ শুরু হয়েছে, অর্থাৎ এই 25 তারিখ রাতে কিন্তু বাংলাদেশে আমেরিকান সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল আসছেন এবং খুবই হাই অফিসিয়াল। যিনি আসছেন তিনি জুয়েল ভি ওয়েল, যারা বিশেষ করে পৃথিবীর সকল দেশের সেনাবাহিনী এই ভদ্রলোকের নাম জানে, যিনি জেবি নামে পরিচিত। তিনি আফগানিস্তানে যুদ্ধ করেছেন, দুইবার তিনি ইরাকে যুদ্ধ করেছেন। তিনি বাংলাদেশের সরকারি সফরেই আসছেন এবং সেই সময় তার সঙ্গে আরো যতটুকু জানি আরো চারজন, মোট 5 জনের একটি প্রতিনিধি দল আজ রাতে বাংলাদেশে নামবেন। এই তথ্যটি দিয়ে রাখলাম দস্তগীর ভাইয়ের আলোচনার সুবিধা।